এখন রিডিং টেস্ট, যেটা আমার লিসেনিং টেস্টের পরে হয়, ডিউরেশন কতক্ষণ আপনারা অনেকেই জানেন। রিডিং টেস্টটা কতক্ষণ ধরে হয়? রাইট, 60 মিনিটস, 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টায় আমার পরীক্ষাটার ফরম্যাট কি থাকে বলেন তো? কোয়েশ্চেন ফরম্যাটটা কি? আমার কোয়েশ্চেন ফরম্যাটটা কি? আমার টেস্টের ফরম্যাটটা কি আসলে? রিডিং টেস্টের কোয়েশ্চেনের একটা ফরম্যাট থাকে, সেটা কি? একটু গেস করেন। ভুল হলে ভুল বলবেন, সমস্যা নেই। ম্যাচিং, মাল্টিপল চয়েস, এগুলো হচ্ছে কোয়েশ্চেন। 3 প্যাসেজ, 40 কোয়েশ্চেন। আচ্ছা, এটা তো আপনি ব্রেকডাউন দিচ্ছেন, টেস্টের ব্রেকডাউন, টেস্টে কি কি আছে। বাট ফরম্যাটটা কি, আমার পরীক্ষার প্যাটার্নটা আসলে কি? আচ্ছা, আমি লিখে দিই। পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে, বা ফরম্যাটটা হচ্ছে, প্যাসেজ কম্প্রিহেনশন। সবাই মাথায় রাখবেন, প্যাসেজ কম্প্রিহেনশন। প্যাসেজ কি জিনিস? প্যাসেজ হচ্ছে একটা ছোট্ট আর্টিকেল, একটা ছোট্ট আর্টিকেল যেটার একটা টপিক থাকে। তাহলে একটা টপিকের উপর বেস করে একটা ছোট্ট আর্টিকেল হচ্ছে প্যাসেজ। টপিক বেসড আর্টিকেল, যেটা নর্মালি 1.5 থেকে 2 পেজ হয়। 1.5 থেকে 2 পেজ, এই সাইজের একটা প্যাসেজ আপনাকে দেবে। সেই প্যাসেজে কিছু কোয়েশ্চেন থাকে। আপনি প্যাসেজটা পড়বেন, প্যাসেজ পড়ে প্যাসেজের নিচে যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আপনি অ্যান্সার করবেন। তাহলে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আছে প্যাসেজের মধ্যেই। আচ্ছা, এই প্যাসেজটা যে আপনি পড়বেন, দুইটা কাজ আছে। এক হচ্ছে, এই টপিক বেস যে আর্টিকেলটা আছে, যে প্যাসেজটা আছে, সেটা আপনার পড়তে হবে। শুধু পড়লেই কি হবে, নাকি প্যাসেজটা বুঝতেও হবে? আমি কি শুধু পড়ে গেলেই আমি অ্যান্সার করতে পারবো, নাকি প্যাসেজ আমাকে কি বলছে, কোয়েশ্চেন আমার কাছে কি চাইছে, সেটা যদি আমি বুঝতে পারি, তখন আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো। আমার কি আন্ডারস্ট্যান্ডিংটা দরকার না? তাহলে আমি একটা প্যাসেজ পড়বো, প্যাসেজ পড়ার সাথে সাথেই সেটা আমি বুঝবো। আমি কি পড়তেছি সেটা আমি বুঝে বুঝে পড়বো। এটাই হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং। আমি যা পড়বো সেটা যাতে আমি বুঝে বুঝে পড়ি, যে আমি কি পড়তেছি, ইনফরমেশনটা আমাকে কি বলতেছে, কোয়েশ্চেন আমার কাছে কি চাচ্ছে, সেটার অ্যান্সারটা আমি ওই আন্ডারস্ট্যান্ডিং থেকেই দিতে পারবো। আমি যদি প্যাসেজটা না বুঝি, আমার পক্ষে কারেক্টলি অ্যান্সার করা সম্ভব না। এই হচ্ছে আমার মেইন ফরম্যাট। তাহলে একটা প্যাসেজ কম্প্রিহেনশন, প্যাসেজ বলতে আপনাকে একটা টপিক বেসড ছোট আর্টিকেল দিবে। সেই আর্টিকেলটা আপনি পড়বেন, পড়ে বুঝবেন। বুঝার পর আপনি দেখবেন কোয়েশ্চেন আপনার কাছে কি চাচ্ছে। কোয়েশ্চেন যা চাচ্ছে সেটাই আপনি অ্যান্সার করবেন কোত্থেকে? প্যাসেজ থেকে। এইটা কি সবাই বুঝছেন ফরম্যাটটা? ওকে, তাহলে এবার আমি যাই। এবার তাহলে কয়েকজন তো বলেই দিয়েছেন যে আমাদের প্যাসেজ থাকে কয়টা? 3টা প্যাসেজ থাকে, এবং 3টা প্যাসেজ আমাকে অ্যান্সার করতে হয় কতক্ষণে? 60 মিনিটসে। আচ্ছা, এখন তো খুব সহজই আছে যে ভাই, তাহলে এক একটা প্যাসেজে আমি কতক্ষণ সময় পাচ্ছি? এক একটা 3টা প্যাসেজ। এটা কিন্তু মুখস্থ নিয়ম না যে ভাই এক একটা প্যাসেজে 20 মিনিট করে আমি সময় নিব। আমাকে বলেন, 3টা প্যাসেজ, সবগুলা প্যাসেজ কি সমান ডিফিকাল্ট? প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, তিনটাই কি একই রকম ডিফিকাল্ট, নাকি একটা একটু সহজ, আরেকটা একটু কঠিন, আরেকটা একটু মোটামুটি? এক্স্যাক্টলি ডিফারেন্ট। তাহলে যে প্যাসেজটা সহজ, সেটাতে কি কম সময় নেওয়া উচিত না? আমি কি সবগুলোতেই 20 মিনিট নেওয়াটা কি লজিক্যাল? লজিক্যাল না তো। যে প্যাসেজটা সহজ সেখানে আমি কম সময় নিব, যে প্যাসেজটা কঠিন সেখানে আমি বেশি সময় নিব। কারণ সহজ প্যাসেজ কোনটা? একদম হিস্টোরিক্যালি, আইএলস এর যে ইতিহাস, সেই ইতিহাসে
সবসময় প্যাসেজ ওয়ানটাই তারা কম্পারেটিভলি একটু সহজ রাখে, প্যাসেজ ওয়ানটাকে তারা ইজি রাখে। আর প্যাসেজ টু আর থ্রি এর মধ্যে সাফেল হয়। মাঝে মাঝে প্যাসেজ টু একটু কঠিন থাকে, মাঝে মাঝে প্যাসেজ থ্রি একটু কঠিন থাকে। এখন প্যাসেজ কখন সহজ কখন কঠিন এটা আমরা কিভাবে বুঝবো, সেটার আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি আরেকটু পরে। বাট আচ্ছা, একটা একটা মিনিট, আমাকে একটা সেকেন্ড টাইম দিন। তো যেটা বলতেছিলাম যে আমাদের প্যাসেজ ওয়ানটা হিস্টোরিক্যালি সহজ থাকে, ইজি থাকে। আর প্যাসেজ টু আর থ্রি এর মধ্যে আসলে শাফলিং হয়। দুইটাই মোটামুটি ডিফিকাল্ট, বাট দুইটার মধ্যে কোনটা বেশি ডিফিকাল্ট এটা আসলে এক্সামের দিন আপনি বলতে পারবেন। এবং এটা ডিপেন্ড করে কোয়েশ্চেন টাইপের উপর, যে কোনটাতে কোন রকম কোয়েশ্চেন আসছে। তো সেটা আমরা এই জন্য সবসময় শাফেল রাখি, যে ভাই দুইটা টু আর থ্রি এর মধ্যে শাফলিং থাকে, বাট ওয়ানটা সবসময় ইজি। আচ্ছা, তো কথার কথা, আজকে আমাদের যে আইএলটিএস এক্সাম আছে ধরেন, সেখানে প্রথম প্যাসেজটা ইজি, সেকেন্ড প্যাসেজটা হচ্ছে হার্ড, আর থার্ড প্যাসেজটা হচ্ছে মিডিয়াম। ধরার জন্য আজকে ধরে নিচ্ছি। তাহলে ইজি প্যাসেজে কি সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। আচ্ছা, আমার একটা রেকমেন্ডেশন আছে পার্সোনাল। সেটা হচ্ছে ইজি প্যাসেজে সব সময় 17 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন, 17 মিনিটস, একদম পাক্কা। এক্সামের দিন, এখন না। এখন যখন আপনারা শিখতেছেন, প্রিপারেশন নিচ্ছেন, এখন সময় একটু বেশি লাগবে। এখন টাইমের কোনো প্যারাই নেই। এখন লাগলে 2 ঘন্টা ধরে আপনি সলভ করবেন, বাট কারেক্ট করার চেষ্টা করবেন প্রত্যেকটা অ্যান্সার। আগে অ্যাকিউরেসি, আগে হচ্ছে অ্যাকিউরেসি। আগে আপনি অ্যাকুরেট অ্যান্সার করার চেষ্টা করবেন, এটা সবার আগে। তারপর অ্যাকুরেসি যখন হয়ে যাবে, যে আপনি এখন রেগুলার বেসিসে 30+ কারেক্ট করতে পারেন, তারপর আপনি যাবেন টাইম ম্যানেজমেন্ট। আগে আপনাকে দৌড়ানো শিখতে হবে, আগে আপনি দৌড়াবেন, দৌড়ায় অভ্যস্ত হবেন। তারপর আপনি 1 ঘন্টার মধ্যে একটা রেস শেষ করার চেষ্টা করবেন। আপনি 100 মিটার রেস 10 সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, সেটা পরে। সবার আগে অ্যাকুরেসি, আগে কারেক্টলি অ্যান্সার করতে হবে, আপনাকে বুঝতে হবে। যখন অ্যাকুরেসি ঠিক আছে, তারপর আমি সেটাকে আস্তে আস্তে কম সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমার ইজি প্যাসেজটা আমি এক্সামের দিন 17 মিনিটসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। হার্ড প্যাসেজের জন্য আমি নিব 23 মিনিট। যে প্যাসেজটা হার্ড, সেখানে আমি সময় নিব 23 মিনিটস। এখন 6 মিনিট বেশি সময় পাচ্ছি আমি। তাহলে যেটা অ্যাভারেজ মিডিয়াম, সেটাতে আমি দিচ্ছি 20 মিনিট। এটা হচ্ছে আমার টাইম অ্যালোকেশন। আমি আমার টাইমকে ভাগ করে নিচ্ছি প্যাসেজের জন্য। টাইম অ্যালোকেশন, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, হ্যাঁ লিখছেন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে ইজি প্যাসেজ আমরা এক্সামের দিন 17 মিনিটে শেষ করব। তাহলে হার্ড প্যাসেজের জন্য 23 মিনিট সময় থাকবে, মিডিয়ামের জন্য 20 মিনিট থাকবে। মানে বাকি দুটোর জন্য আমার 43 মিনিট টাইম থাকবে। ব্যাস। এই যে আমরা ইজি, হার্ড, মিডিয়াম বলি, সেটা কিসের ভিত্তিতে আমরা ক্লাসিফাই করি? আমরা ক্লাসিফাই করি কোয়েশ্চেন টাইপের উপর, যে আমার কোন প্যাসেজে কি কোয়েশ্চেন আসছে, কোন প্যাসেজে কি কোয়েশ্চেন আসছে। তাহলে কোয়েশ্চেন টাইপ, কয় ধরনের কোয়েশ্চেন আছে আইএলটিএস এ কেউ বলতে পারেন?
আইএলটিএস টোটাল কয় রকমের কোয়েশ্চেন আছে? টোটাল দুই রকমের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, আমি সেটাকে সহজে লিখছি সিকোয়েন্স, আর একটা হচ্ছে নো সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? সিরিয়াল। সিরিয়াল, তার মানে এই কোয়েশ্চেন গুলো সিরিয়াল মেনটেন করে। আর যেগুলো সিকোয়েন্স নেই তারা সিরিয়াল মেনটেন করে না। এখন সিরিয়াল মেনটেন করলে কেন সহজ, সিরিয়াল মেনটেন না করলে কেন কঠিন? একটা প্রশ্ন আসে না, যে কেন সিরিয়াল মেনটেন করলে সহজ আর সিরিয়াল মেনটেন না করলে কঠিন? এটা তো প্রশ্ন আসা উচিত এটা নিয়ে, তাই না? আচ্ছা, ধরেন আমরা একটা টেস্টে যাচ্ছি। একটু আমাকে টাইম দেন। এটা আরেকটা স্ক্রিন শেয়ার করি আপনাদের জন্য। ঠিক আছে, প্যাসেজ দেখতে পাচ্ছেন? আমি একটা প্যাসেজের স্ক্রিন শেয়ার করছি। দ্য ডেড সি স্ক্রোলস লেখা উপরে। একটা প্যাসেজ, প্যাসেজের নিচে কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা গ্যাপ ফিল। আপনার কোয়েশ্চেনের মধ্যে মধ্যে গ্যাপ আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে। এই ব্ল্যাঙ্ক ইনফরমেশনটা, এই যে মিসিং ইনফরমেশন, সেটা আপনি প্যাসেজ থেকে খুঁজে বের করবেন। এই মিসিং ইনফরমেশনটা প্যাসেজে আছে, প্রত্যেকটা ব্ল্যাঙ্কে যে ইনফরমেশনটা বসবে এটা প্যাসেজে আছে। প্যাসেজ থেকে নিয়ে সুন্দর করে বসাই দিব। তারপর আছে ট্রু ফলস নট গিভেন। এই দুইটা কোয়েশ্চেনের একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে এরা দুইজনই সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। তার মানে কোয়েশ্চেন ওয়ান, কথা কথা, কোয়েশ্চেন ওয়ান যদি এইখানে পাই, কোয়েশ্চেন টু তার আগে হওয়ার কোনো চান্স নেই। কোয়েশ্চেন ওয়ান যেখানে পাবো, কোয়েশ্চেন টু তার পরে হবে। হয়তো পরের লাইনে হইতে পারে, পরের প্যারাগ্রাফে হইতে পারে, তারও পরের প্যারাগ্রাফে হইতে পারে, বাট কখনো এই কোয়েশ্চেনের আগে হবে না। তাহলে কোয়েশ্চেনের সাথে অ্যান্সারের একটা সিরিয়াল আছে। কোয়েশ্চেন ওয়ান, কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সার আমি যেখানে পাবো, কোয়েশ্চেন টু এর অ্যান্সার তার পরেই পাবো, তার আগে পাবো না। তাহলে এখানে পাইছি। তাহলে কোয়েশ্চেন থ্রি এর অ্যান্সার টু এর পর পাবো, ফোর এর অ্যান্সার থ্রি এর পর পাবো, ফাইভ এর অ্যান্সার ফোর এর পর পাবো। আমি সিরিয়ালটা ধরতে পারবো। সবাই ক্লিয়ার যে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন কি জিনিস? আমি কোয়েশ্চেনের সিরিয়াল ধরে অ্যান্সার বের করতে পারবো। যে প্রথম কোয়েশ্চেনটা যেখানে আছে, সেকেন্ডটা তার পরেই থাকবে, থার্ডটা এর পর থাকবে, ফোর্থটা এর পর থাকবে। এটা একবার যদি আমি সিরিয়ালটা ধরতে পারি, আমার জন্য ইজি হয়ে যাবে অ্যান্সারটা বের করা। আর যদি নো সিকোয়েন্স হয়, তাহলে কোয়েশ্চেন ওয়ান এর অ্যান্সার পাবো এইখানে, টু এর অ্যান্সার পাবো আবার এইখানে, থ্রি এরটা পাবো আবার প্যাসেজের শেষে, ফোর এরটা পাবো আবার মাঝখানে। আমার জাম্পিং করতে হবে শুরুতে, শেষে, মাঝখানে, আমার অনেকবার জাম্পিং করতে হবে। ওটা ইজি না, ওখানে সময় লাগে বেশি। তাহলে ওটা খুঁজে পাওয়াও কষ্টকর। এই জন্য আমরা বলি নো সিকোয়েন্স কোয়েশ্চেন। সবাই এটা বুঝছেন? সিকোয়েন্স আর নো সিকোয়েন্সের পার্থক্য। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, কোয়েশ্চেনের সিরিয়াল অনুসারে অ্যান্সারের সিরিয়াল থাকে। আর নো সিকোয়েন্সে কোনো সিরিয়াল থাকে না, এলোমেলো ভাবে অ্যান্সার থাকে। এটা খুঁজতে আমার সময় যায় বেশি। কেমন বেশি? অ্যাভারেজ একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন খুঁজতে লাগে অ্যাভারেজে 1 মিনিট, পরীক্ষার দিন। এখন টেনশন নেই, এখন আপনারা ফ্রিলি প্র্যাকটিস করবেন। আর নো সিকোয়েন্সের টাইম লাগে 2 মিনিটস। ঠিক আছে, বাট আমার আসার কথা হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থেকে 25টার মতন, সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থেকে 25টা।
আর নো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকে অ্যাভারেজে 15টার মতন একটা টেস্টে। একটা টেস্টে টোটাল কোয়েশ্চেন তো 40, 25টার মতন থাকে হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, আর 15টা থাকে নো সিকোয়েন্স কোয়েশ্চেন। তাহলে আমার জন্য কিন্তু এত কঠিন, এখন 25টা করতে যদি আমার 1 মিনিট করে 25 মিনিট সময় লাগে পরীক্ষার দিন, 15টা করতে আমার কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 15 দ্বিগুণে 30 মিনিট। তাহলে 30 আর 25 মিলে কিন্তু 55 মিনিট, আমার কাছে আরো 5 মিনিট থাকবে বাড়তি। টাইম ডিস্ট্রিবিউশনটা বুঝছেন যে কিভাবে আমরা হিসাব করি সবকিছু? একটু চ্যাটে দুই একজন লিখলে ভালো হয়, যে নো সিকোয়েন্স আর সিকোয়েন্সে আমাদের টাইমের অ্যালোকেশনটা কিভাবে। বুঝছেন, ঠিক আছে, ডান। ওকে, এখন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন গুলো কি কি? এই যে সবার আগে আপনার গ্যাপ ফিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্যাপ ফিল। গ্যাপ ফিলে আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে উইথ ক্লুজ আর একটা উইদাউট ক্লুজ। এটা আমরা পরে যখন সলভ করবো তখন আমরা ডিসকাস করব। তারপর ট্রু ফলস নট গিভেন, এটারই আরেকটা ক্লোন কোয়েশ্চেন আছে, ইয়েস নো নট গিভেন। যখন আপনাকে ট্রু লিখতে বলবে ট্রু লিখবেন, যখন ইয়েস বলবে ইয়েস লিখবেন, খালি এটাই ডিফারেন্স, এছাড়া কোয়েশ্চেন একই। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। তাহলে এর পরেরটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। এমসিকিউ, তাও এমসিকিউর মধ্যে কোনটা? দুই রকম এমসিকিউ আছে, এটা সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ আর এটা আছে ডাবল অ্যান্সার এমসিকিউ। সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ সবসময় সিকোয়েন্সিয়াল থাকে, ডাবল অ্যান্সার এমসিকিউ নন সিকোয়েন্সিয়াল, ওটা আমরা এখানে লিখব। আচ্ছা, তারপর শর্ট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন থাকে 1-2 ওয়ার্ডে, সেটার অ্যান্সার দিতে হয়। আর ফাইনালি ডায়াগ্রাম লেবেলিং। ডায়াগ্রাম লেবেলিং, একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামটা আপনাকে প্যাসেজ থেকে পড়ে পড়ে ওই বিভিন্ন ছবি থাকে, আপনার ছবির পার্ট গুলাকে আপনার অ্যান্সার করতে হয়, যে এই ছবিটা হচ্ছে এইটা, এই এই ছবির এই নামটা হচ্ছে এইটা, এটার অ্যান্সার হচ্ছে এটা। এটা আমরা যখন সলভ করবো তখন জানবো। ডায়াগ্রাম লেবেলিং খুব কম আসে, এই শর্ট কোয়েশ্চেনে ডায়াগ্রাম লেবেলিং খুবই কম আসে, বাট যেহেতু আসছে তা আমরা প্র্যাকটিস করে রাখি। যে হঠাৎ করে চলে আসছে, আমি প্র্যাকটিস করি নাই, বিপদে পড়ে গেছি, এই কোয়েশ্চেন কি, এটা কোত্থেকে আসছে, এটা তো বুঝিও না, আমরা ওটা চাই না। আচ্ছা, এখন নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনে আসি। যত রকমের ম্যাচিং কোয়েশ্চেন আছে, ম্যাচিং কোয়েশ্চেন কি কি? ম্যাচিং, ম্যাচিং লিস্ট, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, এই সব রকমের ম্যাচিং কোয়েশ্চেন হচ্ছে নন সিকোয়েন্সিয়াল। সাথে এমসিকিউ যেটাতে ডাবল অ্যান্সার আছে, ডাবল অ্যান্সার এমসিকিউ, সেটাও হচ্ছে নন সিকোয়েন্সিয়াল। এই হচ্ছে আমার টোটাল কোয়েশ্চেনের ভ্যারাইটি। এখন ওই যেটা বলছি, নর্মালি ফার্স্ট প্যাসেজে কখনো ম্যাচিং কোয়েশ্চেন আসে না, বা ডাবল অ্যান্সার এমসিকিউ আসে না, এই জন্য আমরা ফার্স্ট প্যাসেজকে বলি সহজ। প্যাসেজ 2 আর প্যাসেজ 3-তে হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আসে, যেহেতু আসে এগুলো সময় খায় বেশি, এবং সেই প্যাসেজ গুলো কিন্তু কমপ্লিকেটেড হয়। প্যাসেজ 1-এর ল্যাঙ্গুয়েজ যতটা সহজ, প্যাসেজ 2-এর ল্যাঙ্গুয়েজ আরেকটু কমপ্লেক্স, প্যাসেজ 3-এর ল্যাঙ্গুয়েজ আরো কমপ্লেক্স। তো ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটি বাড়তে থাকে যত আমরা প্যাসেজ প্রোগ্রেস হয়। আর সাথে কোয়েশ্চেন তো ডিফিকাল্ট আছে, এই ম্যাচিং গুলো একটু ডিফিকাল্ট, আর এমসিকিউ ডাবল অ্যান্সার। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকে যে ভাই, আইএলস এর যে প্যাসেজ গুলো আসে সেটার ব্যাকগ্রাউন্ড কি বা কনটেক্সট কি? প্যাসেজের কনটেক্সট কি? এই প্যাসেজ গুলা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা কোন কোন কনটেক্সট থেকে আসে? তো সবচেয়ে কমন কনটেক্সট গুলো আমি লিখতেছি। হিস্ট্রি, আর্টস অ্যান্ড কালচার, কোন একটা হিস্ট্রি, হিস্টোরিক্যাল টপিক, কোন একটা অথবা একটা আর্টিস্টিক কোন একটা আহ, কোন একটা এক্সিবিশন ছিল, কোন একজন আর্টিস্ট তার লাইফ নিয়ে কথাবার্তা, বা কালচারাল কোন একটা ইভেন্ট, কালচারাল কোন একটা এলিমেন্ট, এই টাইপের একটা প্যাসেজ আপনি পাইতে পারেন, হিস্ট্রি আর্টস এন্ড কালচার থেকে একটা পেতে পারেন। সেকেন্ড, সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
স্পেশালি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আপনাকে একটা প্যাসেজ দিবে, অথবা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, স্পেস রিসার্চ, এই টাইপের একটা কিছু আপনার থাকবে। থার্ড, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, পরিবেশ প্রকৃতি, এই যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এই পোলার রিজিয়ন, এসব নিয়ে আপনার একটা ইয়ে থাকতে পারে, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। ফোর্থ, জিওগ্রাফি, কোন একটা প্লেস, কোন একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটার ফিচার্স, সেটার কোন একটা সিগনিফিকেন্স, সেটা কেন ইম্পর্টেন্ট, এই টাইপের কিছু আলোচনা থাকবে। একটা প্লেস থাকবে, সেই লোকেশনের বিভিন্ন ব্যাপার আপনার সামনে থাকবে। আচ্ছা। ফাইভ, ফিলোসফি অ্যান্ড সাইকোলজি, ফিলোসফি অ্যান্ড সাইকোলজি, কোন একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট, সেটা সায়েন্সের সাথে জড়িত থাকতে পারে, সেটা আর্টসের সাথে জড়িত থাকতে পারে, সেটা বিজনেসের সাথে থাকতে পারে। বাট ওটার মেইন প্যাসেজের মেইন থিম একটা, এটা ফিলোসফিক্যাল প্যাসেজ, একটা একটা সাইকোলজিক্যাল আর্টিকেল, একটা সাইকোলজি বেসড একটা কথাবার্তা, জাস্ট সবকিছু ওপিনিয়ন, সবকিছু আর্গুমেন্ট, এই টাইপের একটা প্যাসেজ থাকতে পারে। 6 নম্বর, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ব্যবসা বাণিজ্য রিলেটেড এই টাইপের কিছু একটা থাকতে পারে, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে। 7, ক্রাইসিস, কোন একটা সংকট হয়েছে, কোন একটা প্রবলেম হয়েছে, এবং সংকটটা কিভাবে, এটা সলিউশন কি, এটার কারণ কি, কজ কি, ইফেক্ট কি, সবকিছু নিয়ে আপনার একটা প্যাসেজ থাকতে পারে। ঠিক আছে। তো এই হচ্ছে আমার মোটামুটি। আর কিছু থাকে হচ্ছে প্রমিনেন্ট ফিগার, কোন একটা মানুষ, সেই মানুষটা হতে পারে একজন একজন পলিটিশিয়ান, একজন স্পোর্টস পার্সন, অথবা একজন আর্টিস্ট, একজন যে কোনো কিছু। এবং একটা মানুষের লাইফ নিয়ে একটা ছোট্ট বায়োগ্রাফির মতন থাকে, তার জীবনী, তার জীবনের একটা, জীবনের একটা পার্ট থাকে, তার কোনো একটা ইনভেনশন থাকে, তার একটা কোনো একটা অবদান, কন্ট্রিবিউশন, এটা নিয়ে আপনার থাকে। এই হচ্ছে আমার ব্রড ক্যাটাগরিতে 8 রকমের জিনিস, যেখান থেকে আমার কনটেক্সট আসে। তো বাদ গেছে কোনটা? বাদ গেছে হচ্ছে আপনার পলিটিক্স, তাই না? ও, একটা জিনিস বাদ গেছে, সরি, সোসাইটি। এই সোসাইটি আসলে এখানে চলে আসে, আর্টস এন্ড কালচারে চলে আসে, বাট সোশ্যাল কোনো থাকে আসলে মাঝে মাঝে, সোশ্যাল কোনো একটা আইডিয়া, সোশ্যাল কোনো একটা প্রবলেম, সোশ্যাল কোনো ক্রাইসিস। আপনার এমন না যে সবসময় একটা সিঙ্গেল ক্যাটাগরি থেকে প্যাসেজ আসবে, হইতে পারে এমন একটা প্যাসেজ আসছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাথে ক্রাইসিস, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা জিনিস থেকে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, মানে দুইটা কনটেক্সট কম্বাইন থাকতে পারে। নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এর সাথে কানেক্টেড থাকতে পারে জিওগ্রাফি অথবা সোসাইটি। হিস্ট্রি, আর্টস অ্যান্ড কালচার এটার সাথে কানেক্টেড থাকতে পারে প্রমিনেন্ট ফিগার। মানে একই প্যাসেজ একসাথে 2 থেকে 3টা ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, দুইটা কনটেক্সট থেকে আসতে পারে, কম্বাইন্ড কনটেক্সট বলি আমরা এটাকে। ঠিক আছে। বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ভাইয়া 6 নম্বরটা। আর কেউ কিছু প্রশ্ন করছেন? ইয়েস নো নট গিভেন ও সেম, হ্যাঁ। ইয়েস নো নট গিভেন আর ট্রু ফলস নট গিভেন একই জিনিস। ওকে, তাহলে আমরা কনটেক্সট মোটামুটি বুঝছি, আশা করি। এবার আমরা চলে যাই আমাদের অ্যাকচুয়ালি ইয়াতে, যে আমরা তাহলে কিভাবে করব। আমরা সবার আগে সবসময় প্যাসেজ 1 নিয়ে কাজ করব, প্যাসেজ 1 বাদ দিব না। অনেকে স্কিপ করে চলে যায়, প্যাসেজ 1 বাদ দেয়, প্যাসেজ 1 বাদ দিবেন না। প্যাসেজ 1 সবচেয়ে সহজ জিনিস, এবং প্যাসেজ 1 সবসময় মানে ইউজুয়ালি 95% সময় সেখানে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেন। এই দুইটা অ্যান্সার করাও সহজ, প্যাসেজের ল্যাঙ্গুয়েজও সহজ, আপনি সহজে মার্ক পাবেন, 13 মার্ক সহজে পাবেন। যে 13 মার্ক পাওয়ার জন্য প্যাসেজ 2 আর 3-তে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ওটা আপনি খুব সহজে প্যাসেজ 1-এ পাবেন। অবশ্যই আপনি প্যাসেজ 1 অ্যান্সার করবেন সবার আগে। আচ্ছা, তো আজকে আমরা গ্যাপ ফিল অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে যেভাবে রাখতে পছন্দ করেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা গ্যাপ ফিল, এটা নিয়ে একটু কথা বলি।
তো দেখছেন তো, আমরা একটু আগে কোয়েশ্চেন দেখতেছিলাম যে একটা প্যাসেজ থাকে, প্যাসেজের পরে কিছু কোয়েশ্চেন থাকে। তো কোয়েশ্চেনের এক একটা লাইনে এক একটা গ্যাপ থাকে। এই গ্যাপে যে অ্যান্সারটা বসবে সেটাও প্যাসেজেই থাকে, আমি প্যাসেজ থেকেই বসাবো। তো কিভাবে বসাবো? আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমি আগে প্যাসেজ পড়বো নাকি আগে কোয়েশ্চেন পড়বো? কোনটা ইফেক্টিভ, আগে কি প্যাসেজ পড়বো নাকি আগে কোয়েশ্চেন পড়বো? ভেরি গুড, আগে কোয়েশ্চেন পড়বো। কেন কোয়েশ্চেন পড়বো আগে? কারণ আমি যদি প্যাসেজ পড়ি, আমি কিন্তু ব্লাইন্ড, আমি অন্ধ, আমি জানি না আমার কি লাগবে, কোন কোয়েশ্চেনের অ্যান্সার আমি খুঁজতেছি, কি খুঁজতেছি আমি তো সেটাই জানি না। আমি প্যাসেজ পড়তেই থাকবো পড়তেই থাকবো, আমার সময় চলে যাবে, আমি আবার কোয়েশ্চেন পড়বো, দেখবো ও আচ্ছা এটার অ্যান্সার লাগবে, আবার আমি প্যাসেজে যাব, পুরো প্যাসেজ পড়লাম, কোয়েশ্চেন পড়ে আবার প্যাসেজে আসলাম, আমার ডাবল ট্রিপল সময় নষ্ট হবে। তার থেকে আমি ডিরেক্টলি আগে কোয়েশ্চেন পড়বো। তাহলে প্রথম কাজ, রিড কোয়েশ্চেন্স ফার্স্ট, আগে কোয়েশ্চেন পড়বেন। একসাথে কি সবগুলো কোয়েশ্চেন পড়বো নাকি একটা একটা করে কোয়েশ্চেন পড়বো? আমি লিখিয়ে দিছি, ওয়ান বাই ওয়ান। একটা কোয়েশ্চেন পড়বেন, সেটার অ্যান্সার বের করবেন, তারপর আরেকটা কোয়েশ্চেনে যাবেন। কখনো 5-10টা প্রশ্ন একসাথে পড়েন না, এটা এটা ডিফিকাল্ট হয়ে যায় আপনার জন্য খামাখা। মানে আপনি ওই একই একটা কোয়েশ্চেন পড়ে সেটার অ্যান্সার যদি বের করেন, সেটা আপনার জন্য সহজ হয়। তবে দরকার নেই খামাখা বেশি বেশি পড়ার। আচ্ছা, একটা কোয়েশ্চেন পড়বেন, তারপর আপনি প্যাসেজে যাবেন। আচ্ছা, কোয়েশ্চেন যখন পড়বো, কোয়েশ্চেনটা প্যাসেজের কোথায় আছে এটা আমাকে কে ইন্ডিকেট করবে? কে আমাকে হেল্প করবে যে কোয়েশ্চেনের এই লাইনটা, এই ইনফরমেশনটা প্যাসেজে কোথায় আছে? সেটা আমি কোথা থেকে পাবো? কোয়েশ্চেনে কিছু শব্দ থাকবে, কিছু শব্দ থাকবে, সেগুলোকে আমরা বলি কিওয়ার্ডস। সেটা হইতে পারে ওয়ার্ড, সেটা হইতে পারে নাম্বার। নাম্বার বলতে গেলে এটা হইতে পারে একটা নাম্বার 10, এটা হইতে পারে একটা বছর, এটা হইতে পারে একটা মাস, এটা হইতে পারে একটা শতক, যে 5th সেঞ্চুরি, এটা হইতে পারে 1990। যত রকমের নাম্বার আছে, সাথে ওয়ার্ড। এই ওয়ার্ড বা নাম্বার গুলা আপনি পড়লেই বুঝবেন যে এই ওয়ার্ড বা নাম্বারটার একটা আলাদা গুরুত্ব আছে। এবং এগুলাকে, এই যে কিওয়ার্ড গুলাকে আমি কোথায় খুঁজে পাবো? এই কিওয়ার্ড গুলাকে আমি খুঁজে পাবো প্যাসেজে। আমি শুরু থেকে আবার আসি। আমি কোয়েশ্চেন পড়লাম, কোয়েশ্চেনে কিছু ওয়ার্ড আছে অথবা নাম্বার আছে, যেগুলো আমাকে অ্যান্সারের কাছে নিয়ে যাবে। তো এই ওয়ার্ড বা নাম্বার গুলোকে আমি কোথায় খুঁজে বের করব? প্যাসেজে খুঁজে বের করব। প্যাসেজে খুঁজে বের করে আমি প্যাসেজে এই ওয়ার্ডগুলো দিয়ে যে ইনফরমেশনটা আছে, প্যাসেজে যে ইনফরমেশনটা আছে, যেখানে এই ওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আছে, সেই ইনফরমেশনটা আমি একবার পড়বো। রিড প্যাসেজ ইনফরমেশন। প্যাসেজ ইনফরমেশন পড়ার পর এবার আমি কোয়েশ্চেনের সাথে ক্রস চেক করব, যে দেখি তো কোয়েশ্চেনের সাথে প্যাসেজের ইনফরমেশনটাকে আমি ক্রস চেক করি। কোয়েশ্চেন এটা বলছে, প্যাসেজ এটা বলছে, দুইটা আমি মিলাই, মিলাই দেখি যে মিসিং ইনফরমেশন কোনটা। আমার যে গ্যাপ অথবা ফিল, আমার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে, যে ব্ল্যাঙ্কে যে অ্যান্সারটা বসবে, যে ওয়ার্ডটা বসবে, সেটা প্যাসেজের কোন শব্দটা, সেটা আমি প্যাসেজ থেকে বের করে ফেলবো। আমি আবার জাস্ট একটু ছোট করে রিভিউ করি। আমি কোয়েশ্চেন পড়লাম, কোয়েশ্চেনে কিছু ওয়ার্ড আছে, কিছু নাম্বার আছে, এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। এগুলো আমাদেরকে অ্যান্সারের কাছে নিয়ে যাবে, অ্যান্সারটা কোথায় আছে সেটা বের করতে হেল্প করবে। আমরা সেই ওয়ার্ডগুলোকে নিয়ে প্যাসেজে যাব। প্যাসেজে যেখানে এই ওয়ার্ডগুলো আছে সেটা আমি ভালো করে পড়বো, প্যাসেজের ইনফরমেশনটা পড়বো। পড়ে এটার সাথে আমি আবার কোয়েশ্চেনকে এবার ম্যাচ করব, যে কোয়েশ্চেন তো এটা বলছিল, প্যাসেজ এটা বলছে, দুইটার মাঝখানে মিসিং ইনফরমেশন কোনটা, যে ইনফরমেশনটা মিসিং সেটা নিয়ে আমি বসাই দিব ব্ল্যাঙ্কে। সিম্পল না জিনিসটা? স্ট্র্যাটেজি খুব একটা কঠিন না। চলেন আমরা একটু সলভ করতে যাই এবার। সলভ করতে গিয়ে দেখি যে জিনিসটা কেমন। ঠিক আছে? তো সবাইকে দেখতে পাচ্ছেন? আমি আমার ইয়াটা শেয়ার করতেছি, সবাইকে দেখতে পাচ্ছেন?
এখনো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, দেখি আমি। আশা করি এখন একটু ক্লিয়ার হবে আপনাদের জন্য। নট ইয়েট। আরেকবার দিই আমি। এখন ক্লিয়ার আশা করি। ওকে, ঠিক আছে, নাইস, নাইস। চলেন এবার আমরা চলে আসি। দ্য ডেড সি স্ক্রোলস, কি বুঝছেন? ডেড সি, ডেড সি তো একটা সাগরের নাম। স্ক্রোলস বলতে কি বুঝেন? স্ক্রোলস কখনো ওই যে সিনেমা টিনেমা দেখছেন, আগেকার যুগে রাজা বাদশারা চিঠি পাঠাইতো? চিঠি পাঠাইতো একটা কৌটার মতো, লম্বা একটা কৌটা। সেই কৌটাটা খুলে ভিতর থেকে একটা ইয়া বের করতো, সেটা ভাঁজ করা থাকতো, সেটা এমনি মেলে 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 হচ্ছে গিয়ে মানে পড়তে হইতো। এটাকে, এটা একটা চিঠি, এটা নোটিশ, একটা একটা রাজ পরিবারের একটা ফরমান আসছে, সেটা এমনি করে খুলে পড়তো, তাই না? হ্যাঁ, কুংফু পান্ডাতে ছিল। ভালো বলছেন। একটু দেখাই স্ক্রোল। এই যে দেখছেন স্ক্রোল জিনিসটা, এই যে রাজা বাচ্চাদের জিনিস, কুংফু পান্ডা সিনেমাতেও ছিল। পান্ডা যে স্ক্রোলের জন্য অনেক কিছু করে, বেচারা। দেখে লাস্টে স্ক্রোলের মধ্যে কিচ্ছু নাই, খালি নিজের চেহারা দেখা যায়। এটার জন্য এত কিছু করছে, কষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে ডেড সি স্ক্রোলস, তার মানে ডেড সিতে কিছু স্ক্রোল পাওয়া গেছে, সেটা নিয়ে আজকে আমাদের প্যাসেজ। একটু কোয়েশ্চেনে আসি, দেখি কি বলছে। ডিসকভারি, আবিষ্কার, কামরান 1946 অথবা 7-এ। থ্রি বেদুইন শেফার্ডস, তিনজন বেদুইন শেফার্ড মানে রাখাল, ইন দেয়ার টিনস, তারা টিন এইজ ছিল, কিশোর বয়সী ছিল, ওয়ের নিয়ার অ্যান ওপেনিং অন সাইড অফ ক্লিফ। ক্লিফ মানে উপত্যকা, একটা পাহাড়ের যে সাইড, দেন পাহাড়ি ধরেন, এটা পাহাড়ের সাইডের পাশে একটা ওপেনিং ছিল। ওপেনিং মানে খোলা, খোলা মুখ। পাহাড়ের গায়ে একটা খোলা মুখ, তার মানে একটা গুহা, গুহা টাইপের কিছু। তার পাশে তারা ছিল। বাট অ্যান্সারটা কোথায় আছে? হার্ড আ নয়েজ, তার একটা আওয়াজ শুনছে। কিসের আওয়াজ? হার্ড আ নয়েজ অফ ব্রেকিং, কোনো কিছু ভেঙে গেছে বা কোনো কিছু ভাঙার একটা আওয়াজ শুনছে তারা। when one teenager threw a dash, একজন টিনেজার একটা এই জিনিস থ্রো করছে, ছুঁড়ে মারছে। তো এই টিনেজারটা একটা জিনিস ছুঁড়ে মারার কারণে কোনো কিছু একটা ভেঙে গেছে, তারা একটা আওয়াজ পাইছে, ভাঙ্গার আওয়াজ পাইছে। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে কি? নয়েজ অফ ব্রেকিং, যখন টিনেজার কি করছে, থ্রো করছে একটা জিনিস। আমরা দেখি তো এটা কোথায় আছে। তো দেখেন 1946-47 একটা নাম্বারে অলরেডি দেখেন 46-47, তার মানে কি শুরু থেকেই আমার অ্যান্সারটা শুরু হয়ে গেছে না? আচ্ছা, আমরা দেখি আবার, দেখেন কত ওয়ার্ডে অ্যান্সার হবে, এটা ইম্পর্টেন্ট। ওই যে মনে আছে নাকি লিসেনিং এ অ্যান্সার ইনস্ট্রাকশন, এক ওয়ার্ড অনলি। একজন ক্লে জার্স লিখছেন তার জন্য। আচ্ছা, আমি একটু দেখি এখন। থ্রি বেদুইন টিনেজার্স ওয়ার টেন্ডিং দেয়ার গোটস, তাদের ছাগল চড়াচ্ছিল, অ্যান্ড শিপ নিয়ার দি এনশিয়েন্ট সেটেলমেন্ট অফ কামরান। কামরান একটা যে পুরান প্রাচীন একটা শহর ছিল, বসতি ছিল, স্থাপনা ছিল, সেখানের পাশে তিনজন রাখাল বালক তারা ছাগল বা ভেড়া চড়াচ্ছিল। লোকেটেড অন দ্য নর্থ ওয়েস্ট শোর অফ দ্য ডেড সি, ডেড সির নর্থ ওয়েস্ট শোর, নর্থ ওয়েস্ট তীরে তারা অবস্থিত ছিল। ইন হোয়াট ইজ নাও নোন অ্যাজ দ্য ওয়েস্ট ব্যাংক, যে জায়গাটাকে এখন ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, ওই যে ফিলিস্তিন হিসেবে আমরা চিনি। ওয়ান অফ দিজ ইয়াং শেফার্ডস, এই যে ইয়াং যারা রাখাল বালক ছিল তাদের একজন, টসড আর রক, টসড আর রক,
এই টস করা মানে কি বলেন তো? টস করি না আমরা ক্রিকেটে খেলার সময়, অথবা একটা লটারি করার সময় কয়েন টস করি না? কয়েন টস করার সময় আমরা পয়সাটাকে কি করি? উপরের দিকে ছুঁড়ে মারি না? তাহলে টসের সাথে আমি কোনো একটা শব্দের মিল পাচ্ছি? টস করছে, থ্রো করছে, কি? আর রক। আমি দেখি তো এখন এটা অ্যান্সার কিনা, আমি আরেকবার দেখি। ইনটু অ্যান ওপেনিং, কোথায় মারছে? ছুঁড়ে মারছে একটা খোলা মুখে। অন দ্য সাইড অফ আ ক্লিফ, এই যে ওপেনিং অন দ্য সাইড অফ আ ক্লিফ। অ্যান্ড ওয়াজ সারপ্রাইজড, সে খুব অবাক হয়েছে, টু হিয়ার আ শ্যাটারিং সাউন্ড, সেটা শ্যাটারিং সাউন্ড শুনছে। শ্যাটার করা মানে কি? মানুষ অনেক সময় বলে আমি দুঃখে, আই এম শ্যাটার্ড, আমি শেষ, আমি ভেঙ্গে পড়ছি। শ্যাটারিং মানে কি? বা শ্যাটারিং সাউন্ড, কোনো কিছু ভাঙ্গার সাউন্ড, ব্রেকিং নয়েজ। ভেরি গুড, ভেরি গুড। শ্যাটারিং সাউন্ড মানে নয়েজ অফ ব্রেকিং। তো টিনেজার টস করছে, টস করছে একটা রক, এখানে বলছে কি থ্রো করছে। কি থ্রো করছে? কি থ্রো করছে? রক, রক, রাইট। দেখছেন? এই যে যিনি ক্লেজার অ্যান্সার করছিলেন, তিনিও তো কোনো কিছু একটা বুঝে অ্যান্সার করছেন। তো ভাই বা আপু, আপনি তাহলে বুঝে নেন যে কিভাবে আমরা জিনিসটাকে সমান করি। যে আমার কোয়েশ্চেনে কিওয়ার্ড গুলাকে আমি নিয়ে গেছি প্যাসেজে, নিয়ে দেখতেছি আচ্ছা সবই তো মিলে। টস করছে, টস করা মানে হচ্ছে আমরা কয়েনকে ছুঁড়ে মারি উপরের দিকে, এটাকে টস বলি। এখানে থ্রো করছে, আচ্ছা কি থ্রো করছে? একটা রক, রক থ্রো করছে। আর একটা শ্যাটারিং সাউন্ড শুনছে, মানে নয়েজ অফ ব্রেকিং। তাহলে ভাই জিনিসটা রক, এটা পাথরই হবে, পাথরই হবে। রক, রক মানে পাথর। কি বলেন এটা? রক। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা পরেরটা যাই তাহলে। একটা পেয়ে গেছি, রক। টিনেজার্স ওয়েন্ট, আচ্ছা আমি তো অ্যান্সার করে লিখেও ফেলি না, তাহলে ভালো হয়। আমরা এখান থেকে পাইছি। কিওয়ার্ড ছিল নয়েজ অফ ব্রেকিং, টিনেজার, থ্রু আ ড্যাশ, আর রক। টসটা রক পাইছি থেকে? এখান থেকে শ্যাটারিং সাউন্ড শুনছে। ওকে, পরেরটা কি লাগবে? টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ, তারা এটার ভিতরে ঢুকছে। তাহলে এই জায়গাটার নাম লাগবে অ্যান্ড ফাউন্ড আ নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ ড্যাশ। টিনেজাররা এটার ভিতরে ঢুকছে এবং আ নাম্বার অফ মানে কিছু সংখ্যক, আ নাম্বার অফ একটা ফ্রেজ, এটা মানে কিছু সংখ্যক কন্টেইনার পাইছে, মানে পাত্র পাইছে। কন্টেইনার মানে পাত্র, মেড অফ ড্যাশ, যেটা এটা দিয়ে বানানো ছিল। হি অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, হি অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স, সে আর তার সাথীরা, তার মানে কি সব টিনেজার গুলা, তাই না? সে আর তার কম্প্যানিয়ন, সাথীরা মানে তো সবাই। লিটার এন্টার্ড দ্য কেভ, তারা কেইভে ঢুকছে, গুহায় ঢুকছে। তাহলে অ্যান্সার কি? প্রথমটা অ্যান্সার কি পেয়ে গেছি? কেভ, নাইস। went into the cave, entered the cave, went into the cave, and stumbled across a collection of large clay jars, লার্জ ক্লে জার্স, বড় বড় কাদামাটির পাত্র পাইছে। জার মানে তো, যেখানে এটা কন্টেইনার, দেখেন জার মানে কন্টেইনার। আর জারটা কি দিয়ে বানানো? মেড অফ ক্লে। সুন্দর, এই তো দেখছেন, আপনারাই সুন্দর অ্যান্সার করতেছেন, সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে পরেরটায় যাই। দ্য স্ক্রোলস ডেট ফ্রম 150 বিসি, 70 সি। আচ্ছা, বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব অথবা বিফোর ক্রাইস্ট। সেটা কি? আমরা যে আজকে একটা ক্যালেন্ডার ইয়া করি না, এই যে আমার স্ক্রিনে দেখতে পাবেন 2000, আরে 2024 সাল। এই 2024 সাল হিসাব করছে কখন থেকে? ওরা বলছে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল যে সময়, সেদিন থেকে ওরা একটা নতুন ক্যালেন্ডার চালু করছে, সেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ঈসা আলাইহিস সালাম যখন থেকে জন্ম নিছেন সেদিন থেকে একটা নতুন ক্যালেন্ডার, সেটা সেই ক্যালেন্ডারে আজকে 2024 সাল। বাট এর আগেও তো পৃথিবীতে সময় ছিল নাকি? নাকি পৃথিবী শুরু হয়েছে 2000 বছর আগে? পৃথিবীতে আরো অনেক হাজার হাজার বছর আগে শুরু হয়েছে। তো এই ক্যালেন্ডারটা চালু হয়েছে তখন থেকে। এই ক্যালেন্ডারকে বলা হয় এই যে সিই,
অথবা অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি মানে উনি আসার পর, যে ক্যালেন্ডার 2024 হচ্ছে অ্যানো ডমিনি। এই 2000 সালের মানে এই 2024 যখন শূন্য ছিল, তার আগের সময়গুলোকে বলা হয় বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব 150 বছর আগে। এই যে এই ক্যালেন্ডার 2024 যখন শূন্য ছিল, প্রথম বছর, তারও 150 বছর আগে ছিল এই সময়টা। আচ্ছা, এই সময়ের মধ্যে থট টু হ্যাভ বিন রিটেন, এই যে স্ক্রোল গুলা, এই যে যে বলছিলাম রাজা বাদশার যেসব আগেকার দিনের জিনিস, এই চিঠিপত্র ওরা যে লিখতো, এই স্ক্রোল গুলা, থট টু হ্যাভ বিন রিটেন, এটা ধারণা করা হতো যে সেটা লিখে লেখা হয়েছিল কাদের দ্বারা? বাই গ্রুপ অফ পিপল নোন অ্যাজ দ্য ড্যাশ। ওরা ধারণা করত যে এই স্ক্রোল গুলা লেখা হয়েছিল একটা, মানে একদল মানুষের দ্বারা, যাদেরকে বলা হতো এটা, যাদেরকে বলা হতো এটা। আমরা একটু দেখি তো যে এই 150 আর 70 কোথায় আছে। পাই গেছি 150 70। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্রিভেইলিং থিওরি, প্রিভেইলিং থিওরি মানে বিদ্যমান যে ধারণা আছে, বিদ্যমান যে থিওরি আছে, দে আর দ্য ওয়ার্ক অফ আ পপুলেশন, এটা কাদের কাজ? একটা জনগোষ্ঠীর কাজ, দ্যাট ইনহ্যাবিটেড দ্য এরিয়া, যারা ওই এলাকায় বসবাস করত, আনটিল রোমান ট্রুপস ডেস্ট্রয়েড দ্য সেটেলমেন্ট অ্যারাউন্ড 70 সি। 70 সালে, মানে খ্রিস্ট পরবর্তী 70 সালে রোমান বাহিনী তাদের বসতিকে ধ্বংস করে দেওয়ার আগ পর্যন্ত তারা ওখানে বসবাস করত। দ্য এরিয়া ওয়াজ নোন অ্যাজ জুডিয়া, জায়গাটার নাম ছিল জুডিয়া অ্যাট দ্য টাইম, অ্যান্ড দ্য পিপল আর থট টু হ্যাভ বিলংড টু আ গ্রুপ কল্ড দি এসএনএস, অথবা এসিনস, যেভাবে উচ্চারণ করতে চান। যে মানুষগুলা একটা গ্রুপের অংশ ছিল, যে গ্রুপটার নাম ছিল এসেনিস অথবা এসিনস, আর ডিভাউট জুইশ সেক্ট, যারা একটা, মানে খুব কঠোর একটা ইহুদি গোত্র ছিল। মানুষগুলা সেই গোত্রের ছিলেন, পার্ট ছিলেন, তাদের গ্রুপের নাম ছিল এসএনএস বা এসিনস। তাহলে অ্যান্সার কি দিব? কাদের দ্বারা লেখা হয়েছে? এসিনস, রাইট। দেখেন দাও দিয়ে দিছে, তাও দিছে। কেউ যদি জুইশ লিখতে চাইতেন, জুইশের আগে কিন্তু দা নাই। জুইশদের ভিতরে একটা গ্রুপ ছিল, তাদের সেই গ্রুপটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। ওরা ইচ্ছা করে দাটা আর্টিকেলটা দিয়ে দিছে হেল্প করার জন্য, দ্য এসেন্স, তো এসএনএস যেটাই বল। ঠিক আছে, দেন কতগুলো অ্যান্সার পাই গেছি। এখন আমাদের আছে কি? আমাদের আছে আর এক, রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় লেখা হয়েছিল। আমরা একটু দেখি তো, এখানে তো আর দেখতেছি না, এটা মনে হয় সামনে পিছিয়ে আছে। আমরা একটু যাই, একটু মুছে দিই, কোথায় আছে। আচ্ছা, একটু ইয়াই করি, সহজ করে ফেলি। আহ এরপরের প্যারাগ্রাফ হচ্ছে এটা, দেখেন তো কোন ভাষায় লেখা হয়েছে, কিছু বলছে? দ্য মেজরিটি অফ দ্য টেক্সটস, এই টেক্সটের মেইনলি, মেজরিটি, এই টেক্সটগুলা, এই লেখাগুলোর বেশিরভাগ, বা এই লেখাগুলা প্রধানত, মেইনলি মেজরিটি, সিমিলার অন দ্য ডেড সি স্ক্রোলস আর ইন হিব্রু। হিব্রু কি? এটা ভাষার নাম। ইহুদিদের ভাষার নাম হচ্ছে হিব্রু, জুইশদের। তাহলে আমরা মোটামুটি এটাও পেয়ে গেছি, হিব্রু। সুন্দর। দেখেন খুব বেশি কিন্তু কষ্ট হয়নি। আমরা জাস্ট কোয়েশ্চেন পড়ছি, কোয়েশ্চেনে কিওয়ার্ড নিছি, প্যাসেজে গেছি, প্যাসেজে কিওয়ার্ড গুলো লোকেট করছি, দুইটা ক্রস চেক করে আমি আমার অ্যান্সারটা বের করে নিছি, শেষ। খুব বেশি কঠিন না জিনিসটা। ঠিক আছে। আচ্ছা, এখন এই এখানকার আমরা শেষ করলাম, কি বলে এটাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ করলাম। আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে চান সবাই? তবে কি আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে চান? আরেকটা প্যাসেজ নিব? কিন্তু আপনাদের সরকার, আপনারা যা বলবেন তাই। জি, ঠিক আছে, এখন বলছেন, তাইলে আরেকটা প্যাসেজ আমরা করতেছি।
ওকে, একটু টাইম দেন, আমি একটা প্যাসেজ একটু ওপেন করে নিই। একটা জিনিস বুঝছেন, এই যে আমরা যে পরীক্ষাগুলো দিই, আইএলটিএস বলেন যেটাই বলেন, পেন্সিল হোক কলম হোক, আমরা সবকিছুই করতে পারি। যে আমি যখন এক্সাম দিয়েছিলাম 2011-এ, তখন কিন্তু কলম পেন্সিল দুইটা অ্যালাউড ছিল, যে যেটা চায়। আমি কলম দিয়ে লিখছি। তখন তো আমাদের কেউ নাই গাইড করার জন্য যে পেন্সিল দিয়ে লিখলে কি সুবিধা না সুবিধা কিছু বলে নাই। আমি লিখছি কলম দিয়ে। কলম দিয়ে লিখে মানে অনেক কাটাকুটি করছি, খেয়ালই ছিল না আসলে, অনেক কাটাকাটি করছি। বাট এই আর কি, পরে যখন আমি টিচিং এ আসছি, 2013 থেকে আমি টিচিং শুরু করি, তখন আমি বুঝছি আচ্ছা, পেন্সিল দিয়ে লিখলে তো এটা এটা বেনিফিট আছে। আমি তো বোকামি করছি, আমি তো কলম দিয়ে লিখছি। তো এরপর থেকে আমি সবাইকে বলতাম যে ভাই পেন্সিল দিয়ে লেখেন, পেন্সিল দিয়ে লিখলে কারেকশন করতে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে, অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। একজন ভাই বলছেন ওল্ড প্যাসেজ থেকে করলে একটু ভালো হয়, নতুনগুলা মকের জন্য রাখবেন। আচ্ছা, কিন্তু আমি না একটু নতুনগুলা থেকে করাইতে পছন্দ করি। কারণ এখন কারেন্ট যে ট্রেন্ড চলতেছে, ওল্ড গুলা একটু ইজি, নতুন প্যাসেজ গুলো একটু কঠিন। দেখবেন নতুন প্যাসেজ থেকে কিন্তু বেশিরভাগ টিচাররা পড়ায় না, পড়ায় বেশিরভাগ পুরান প্যাসেজ থেকে। তো নতুনগুলো একটু কঠিন, নতুনগুলোর ট্যাকটিক একটু চেঞ্জ হয়েছে। নতুন যেসব প্যাসেজ ওয়ান আছে, সেগুলো কিন্তু আগের মতন সহজ না। এই যে আমি কেমব্রিজ 17 করছি, 17 কিন্তু এতটাও সহজ না। আপনি 13, 14, 15 যাবেন, দেখবেন অনেক সহজ, অনেক ইজিলি অ্যান্সার করা যায়। বাট নতুন যেসব প্যাসেজ আসছে, সেগুলো এতটা সহজ না। মানে এখনকার প্যাসেজ না, আগের প্যাসেজ টু এর চেয়ে একটু কঠিন হয়ে গেছে। তো এই জন্য আমি একটু রিসেন্ট ইয়াগুলা সলভ করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝেন যে ও আচ্ছা, মডার্ন গুলো এভাবে করতে হয়, কারেন্ট ইয়াগুলো এভাবে করতে হয়, লেটেস্ট টেস্ট গুলো আপনারা সলভ করতে পারবেন। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তাহলে আমি একটু ইয়াতে চলে আসছি এবার। আমি শেয়ার করলাম আবার, আমাকে একটু কনফার্ম করবেন যে দেখা যাচ্ছে। আরবান ফার্মিং ইন প্যারিস। আরবান ফার্মিং মানে মডার্ন, মডার্ন নাকি শহর, সিটি, কোনটা? অনেকে আরবান, একদিকে একজনে জিজ্ঞেস করছিলাম আরবান কি, বলে আরবান মানে মডার্ন। আরবান মানে শহরাঞ্চল, সিটি এরিয়া। মডার্ন মানে মডার্ন না, শব্দটা মডার্নের সাথে কেন মানুষ মিলাই ফেলে আমি জানি না। বাট আরবান মানে শহর। And শহরের মধ্যে ফার্মিং একটু অবাক করে না? আমরা জানি ফার্মিং করা হয় গ্রামে, শহরে কেন ফার্মিং করবে, কিভাবে করবে আরবান ফার্মিং? নতুন কনসেপ্ট আসছে এটা।
শহরাঞ্চলে ফার্মিং হচ্ছে। ওকে, আমরা কোয়েশ্চেনে যাই। নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। আগের যেসব প্যাসেজ ছিল সবগুলোতে কিন্তু বেশিরভাগ ওয়ান ওয়ার্ড বলতো, এখনকার প্যাসেজে টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড পর্যন্ত বলে। এজন্য আমরা একটু রাখি এই জিনিসটা আবার। নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। তাহলে নাম্বার হইতে পারে, একটা শব্দ হইতে পারে, দুইটা শব্দ হইতে পারে, দুইটা শব্দের সাথে একটা নাম্বার থাকতে পারে, একটা শব্দের সাথে একটা নাম্বার থাকতে পারে, অনেক রকম অ্যান্সার হইতে পারে। আমরা দেখি কি লাগবে। ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। ভার্টিক্যাল টিউব কি কি কাজে লাগে আমি একটু তাহলে মার্ক করি। ভার্টিক্যাল টিউবস লাগে কি জন্য? টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তাহলে আমি দেখবো স্ট্রবেরি আর হার্ব কোথায় আছে, যেখানে ভার্টিক্যাল টিউব ব্যবহার করে স্ট্রবেরি এবং হার্বের সাথে আরেকটা জিনিস তৈরি করতেছে, আরেকটা জিনিস উৎপাদন করতেছে। সেই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তা আমরা একটু দেখি তো কোথায় আছে ভার্টিক্যাল টিউবস অথবা ইয়াটিয়া কোথায় বলছে। তো দেখি কি কি ওয়ার্ড সবার আগে। ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরি পাইছি। স্ট্রবেরি একটু পাইছি, দেখি তো যে একটা ওয়ার্ড পাইলে কিন্তু হয় না, আরো দেখা যায় তাই না, আরো কিছু দেখা লাগে। আমি একটু ছিল একটু একটু পড়ি, জান শুরুতে একটু পড়ি। অন টপ অফ আ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন হল ইন সাউদার্ন প্যারিস। একটা খুব নজর কাড়া একটা এক্সিবিশন চলতেছে সাউদার্ন প্যারিসে। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান রুফটপ ফার্ম, পৃথিবীর সবচেয়ে বড় শহরাঞ্চলে ছাদের উপরে যে ফার্ম হয়, রুফটপ, ছাদের উপরে যে ফার্ম, হ্যাজ স্টার্টেড টু বিয়ার ফ্রুট। পৃথিবীর সবচেয়ে বড় রুফটপ ফার্ম, সেই ফার্মে এখন ফল ধরা শুরু করছে। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, স্ট্রবেরি যেগুলো ছোট, ইন্টেন্সলি ফ্লেভার্ড, খুব মানে খুব মানে ইন্টেন্স একটা ফ্লেভার আছে খুব। কি বলে এটাকে, মানে ইন্টেন্স, এটা বাংলা কেমনে আসে বুঝি না। মানে খুব ফ্লেভারটা খুব একেবারে চনমনে ফ্লেভার, একদম খাইলেই মুখের মধ্যে একটা ইয়া লাগে, এটা আমি হিট পাই। অ্যান্ড রেসপ্লেন্ডেন্টলি রেড, মানে একদম টকটকে লাল। স্প্রাউট অ্যাবান্ডেন্টলি, এগুলো ফুটতেছে। ফ্রম লার্জ প্লাস্টিক টিউবস, বড় বড় প্লাস্টিক টিউব থেকে এগুলো বের হওয়া শুরু করছে। পিয়ার ইনসাইড, ভিতরে একটু উঁকি মারেন। অ্যান্ড ইউ সি দ্য টিউবস আর কমপ্লিটলি হলো। আপনি ভিতরে উঁকি মারলে দেখতে পাবেন যে এই টিউবগুলো পুরোপুরি ফাঁকা, এটার ভিতরে কিছু নাই। দ্য রুটস অফ ডজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস ড্যাংলিং ডাউন ইনসাইড দেম। রুটস অফ ডজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস, মানে ডজন ডজন, ওর মানে ধরেন ডজন ডজন বলতে ওরা বোঝায় আসলে ধরেন 50, 60, 70, 80টা স্ট্রবেরি গাছের যে শিকড়, সেটা ঝুলতেছে তাদের ভিতরে, আর কোনো মাটি টাটি কিচ্ছু নেই। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস, একই রকম ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে খাড়া, টিউব তো আমরা সবাই জানি পাইপের মতন দেখতে। আচ্ছা, ও অনেকে তো অ্যান্সার করে ফেলতেছেন দেখি। নিয়ার বাই বার্স্ট রো আপন রো অফ লেটুসেস, এরকম পাশের ভার্টিক্যাল টিউব থেকে সারি সারি লেটুস গাছ আমরা দেখতে পাচ্ছি, লেটুস পাতা। নিয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস, তারও ঠিক পাশে আছে সুগন্ধি কিছু মশলা, মশলা গাছ। হার্ব হচ্ছে গিয়ে আপনার ওই যে এই ধইন্যা পাতা, তারপর পুদিনা পাতা, রসুন, হলুদ, এগুলো সব হচ্ছে এক একটা হার্ব। তো এগুলো এক একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, গন্ধ আছে। অ্যারোমেটিক মানে সুগন্ধি, সাচ এস বেজিল, বেজিল একটা পাতা যেটা একটা ফ্লেভার আছে। সেইজ এন্ড পেপারমিন্ট, পেপারমিন্ট আপনারা মনে হয় জানেন পুদিনা পাতা। তো অ্যারোমেটিক হার্বস হচ্ছে, অ্যারোমেটিক হার্বস এর এক্সাম্পল দিচ্ছে, এটা খেয়াল করেন কিন্তু। অ্যারোমেটিক হার্বস সাচ অ্যাজ বেজিল, সেজ এন্ড পেপারমিন্ট, এগুলো সব হচ্ছে অ্যারোমেটিক হার্বস। আগে বলছে স্ট্রবেরি, মাঝখানে আর একটা আইটেমের নাম নিছে। অনেকে বেসিল অ্যান্সার করে ফেলছেন, এগুলো অ্যান্সার করছেন। এগুলো কিন্তু সব হার্ব, এই যে হার্ব, এগুলো চলে আসছে হার্বের ভিতরে, এগুলো সব হার্বের ভিতরে চলে যাবে। স্ট্রবেরি আছে আলাদা উপরে, মাঝখানে একটাই মিসিং, সেটা হচ্ছে লেটুসেস। এবং প্লুরাল দিব কেন? কারণ প্যাসেজে প্লুরাল আছে, এবং এটাকে আমরা বলি প্যারালেলিজম, সবগুলা একই অবস্থায় আছে। স্ট্রবেরিজ প্লুরাল, হার্বস প্লুরাল,
অটোমেটিক্যালি আমাকে বলে দিচ্ছে যে লেটুসটা শব্দটা প্লুরালে আসবে, একসাথে সবগুলো প্লুরাল ফর্মে থাকবে। এটাকে আমরা বলি প্যারালেলিজম, সমান্তরাল, সব একই রকম হবে। সুন্দর। ঠিক আছে। আচ্ছা, লেটুসের উচ্চারণ লেটিস কি জানি, আমার খেয়াল নেই আসলে, বলতে পারি না উচ্চারণটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লেটুস বা লেটিস যেটাই আর কি অ্যান্সার পাইছি আমরা, ঠিক আছে, এটা পাই গেছি একটা। সুন্দর। দেয়ার উইল ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে ফাইনালি, বি আ ডেইলি হারভেস্ট। হারভেস্ট মানে ফলন, মানে যে ফলটা আমি পাবো, গাছ থেকে আমি নিতে পারবো। তো প্রতিদিন কি পরিমাণ ফলন হবে? অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুট এবং ভেজিটেবলস এর ওয়েটে আমি এত পরিমাণ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ডেইলি হারভেস্ট করতে পারবো। তাহলে একটা নাম্বার আসার চান্স আছে নাকি? একটা নাম্বার আসার চান্স আছে। ডেইলি আমি এত পরিমাণ, এত ওয়েটের ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আমি হারভেস্ট করতে পারবো। তাহলে আমরা একটু দেখি তো। এটা তো এখানে দেখা যাচ্ছে না, এটা হয়তো নিচে থাকতে পারে, আমরা একটু দেখি এখানে। একটু মুছে দেই। দেখি ডেইলি কি পরিমাণ আমার লাগবে। ডেইলি হারভেস্ট এত, এত কেজি বা এত পরিমাণ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ঠিক আছে, একটু আসি, দেখি নাম্বারগুলো কোথায় আছে। 14,000 পাইছি, এটা কি স্কোয়ার মিটার? তাহলে স্কোয়ার মিটার তো আমার ওয়েট না, এটা কাটা, এটা আমার লাগবে না। এক্স্যাক্টলি দ্য সাইজ, সরি এটা কাটা দেওয়ার দরকার নেই একেবারে, আবার অন্য কোনোখানে কাজে লাগতে পারে। এটা লাগবে অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সাইজ অফ কাপ। আচ্ছা ফুটবল পিছিয়ে এসি। ইন ওয়ান ডে 3,000 লেটুস, 150 পুনেটস অফ স্ট্রবেরিজ। পুনেটস হচ্ছে ওই যে থোকা। আচ্ছা এটাও তো ওয়েট না, সংখ্যা বলতেছে। আর আর কি নাম্বার আছে? 1,000 কেজি। ওয়েন দ্য রিমেইনিং 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া, এই যে ফোলা ময়দান আছে, ওপেন এরিয়া আছে, সেটার 3/2 অংশ, 20 জন স্টাফ, 20 স্টাফ উইল হারভেস্ট, 20 জন স্টাফ হারভেস্ট করবে আপ টু 1,000 কেজি অফ পারহ্যাপস 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরি ডে। এই যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এভরি ডে, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কত কেজি? 1,000 কেজি। শেষ। ব্যাস, আমরা পাই গেছি 1,000 কেজি। সুন্দর। আচ্ছা, এবার পরেরটা চাই। ইট মে বি পসিবল, এটা হয়তো সম্ভব হতে পারে, দ্যাট দ্য ফার্মস প্রডিউস, এই ফার্মের যে উৎপাদন, উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। শহরের ওভারঅল যে এই জিনিসটা আছে, সেটার 10% চাহিদা মিটবে এই ফার্মের উৎপাদন থেকে। সিটির এই জিনিসটার টোটালের 10% চাহিদা মিটবে এখান থেকে। তাহলে 10% একটা ইম্পর্টেন্ট, তাই না? 10% এই কিওয়ার্ডটা কোথায় আছে? এখানে পাই গেছি। বাট ইফ এনাফ আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপ লাইক দিস, এরকম যদি অব্যবহৃত জায়গাগুলোকে এভাবে ডেভেলপ করা যায়, there is no reason why you shouldn't eventually target maybe between 5 and 10% of consumption. বলছে যদি শহরের যতগুলো অব্যবহৃত স্পেস আছে সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এমন কোনো কারণ নাই যে আপনি টোটাল কনজাম্পশন, আমাদের শহরে যে পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করতেছে, টোটাল খাবারের 5 থেকে 10% এখান থেকে আসবে না। তাহলে এটা কি সিটির কি কনজাম্পশন, মানে ভোগ, আমরা যে খাবো শহরের, এই জিনিসটা এখানে চলে আসছে। তো দেখেন, এইটা একটু ডিফারেন্ট ছিল আগেরটা। আগে আমরা অনেক মানে আগের প্যাসেজেও যদিও এটা কেমব্রিজ 17, আমরা কাছাকাছি অনেকগুলো অ্যান্সার পাইছি, বাট এখানে আবার আমরা একটু উপরে নিচে অ্যান্সার গুলো পাইছি, তাই না? আচ্ছা, তো আজকে আমরা তাহলে এতটুকু পর্যন্ত রাখি। আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা হচ্ছে উইদাউট ক্লুজ। আমাদের কিন্তু কোয়েশ্চেনে কোনো ক্লু ছিল না, আমাদের কোয়েশ্চেনে কোনো ক্লু ছিল না। আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন থেকে প্যাসেজে গেছি, প্যাসেজ থেকে অ্যান্সার, মানে অ্যান্সার লোকেট করছি কিওয়ার্ড দিয়ে, সেটা কোয়েশ্চেনের সাথে কম্পেয়ার করছি, দেন অ্যান্সারটা বের করছি। এই অ্যাপ্রোচে আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে, এই অ্যাপ্রোচে আপনারা মিনিমাম
5টা প্যাসেজ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ সলভ করবেন, অ্যাপ্রোচ একটাই। 5টা প্যাসেজ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর কিচ্ছু না। এই গ্যাপ ফিল যে কোয়েশ্চেনটা, এটাই প্র্যাকটিস করবেন নেক্সট 2 দিন পর্যন্ত, যাতে এই টেকনিকটা আপনার ভিতর আত্মস্থ করতে পারেন এবং আপনি স্ট্র্যাটেজিতে একদম ফুললি কাজে লাগাতে পারেন, আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটু এখন সবাইকে আনমিউট করার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে আপনি এখন মুখে কথা বলতে পারবেন আনমিউট করে, ক্লাস রিলেটেড। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লাসটা ভালোই হয়েছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ফার্স্ট কোশ্চেন হলো যে কোশ্চেন যেটা প্রথমে থাকবে তার জি। অ্যান্সার কি প্যাসেজে প্রথমে থাকবে এরকম কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অনেক অনেক সময়, জি। একটা ভালো পয়েন্ট ধরছেন যে কোয়েশ্চেন যদি নাম্বার 1 থাকে তো কথার কথা, অথবা নাম্বার 1ও না, আমি সেকেন্ড প্যাসেজে আছি, প্রথম প্যাসেজে 13টা কোয়েশ্চেন শেষ, আমি সেকেন্ড প্যাসেজ শুরু করছি, সেখানে কোয়েশ্চেন 14 থেকে শুরু না, 14 নম্বর থেকে। জি। তো 14 নম্বরে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে বা গ্যাপ ফিল থাকে, হাই চান্স যে প্যাসেজের শুরুতে সেই অ্যান্সারটা থাকার, মানে কোয়েশ্চেনটা শুরু থেকে শুরু হয়েছে, এটা হাই চান্স। খুব কম কেসে, এমন না যেটা আসলে নিয়ম, খুব কম কেসে তারা মাঝখান থেকে শুরু করতে পারে অথবা শেষের অর্ধেক থেকে শুরু করতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো জি। যে আমাদের যে প্যাসেজের কনটেক্সটে বলছেন, হ্যাঁ। এইগুলো আপনার প্রেফারেবল কোনো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা যদি আর্টিকেল পড়ি তাহলে আমরা অন্তত কম্প্রিহেনশনটা আমাদের ডেভেলপ হবে, এরকম কোনো ওয়েবসাইট বা গাইড? ওয়েবসাইট, আমি সাজেস্ট করি আসলে কেমব্রিজের বইগুলো শেষ করে ফেলতে একেবারে। কারণ ওয়েবসাইটে যে প্যাসেজ আছে, মানে যে আর্টিকেল আছে, সেটা কিন্তু কখনো কেমব্রিজের, মানে প্যাসেজের মতন না, একই ফরম্যাটে না, হয় ছোট বড় অথবা ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হবে। কখনো আপনি এক্স্যাক্টলি কেমব্রিজের ল্যাঙ্গুয়েজ পাবেন না। কারণ এই আর্টিকেল গুলা, এটা কিন্তু ডিরেক্টলি রিসার্চ থেকে তুলে দিচ্ছেন আপনাদেরকে, রিসার্চ থেকে নিয়ে কেমব্রিজে আবার ওটাকে পলিশিং করে, ঘষা মাজা করে, এটাকে এক্সাম স্ট্যান্ডার্ড বানায়। এই কাজটা আমরাও করছি যখন কেমব্রিজে গেছি। আমরা এই ইয়াটা করছি যে আমাদেরকে কোয়েশ্চেন, এটাকে বলে গ্রেডিং, ল্যাঙ্গুয়েজ গ্রেডিং, একটা প্যাসেজকে এক্সামের স্ট্যান্ডার্ডে গ্রেড করা, ল্যাঙ্গুয়েজটাকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, সেটার জন্য কিছু কাজ আছে। তো আমি এই জন্য বলি, আপনাদের 19টা বই আমরা পিডিএফ করে দিছি না, 1 থেকে 19 পর্যন্ত। 19টা বইতে আপনার প্রতিটা বইতে 4টা করে টেস্ট, 4টা করে টেস্ট, মানে প্রতিটা বইতে একটা টেস্টে 3টা প্যাসেজ, মানে একটা বইতে আপনার 12টা প্যাসেজ। 12 × 19 কতগুলা প্যাসেজ আপনার আছে? আপনি জাস্ট পড়ার জন্য কেমব্রিজ 1 থেকে টানা পড়ে ফেলতে পারেন। যদি পড়তে মন চায় যে আমি মন খুলে পড়বো, রিডিং হ্যাবিটটা ইমপ্রুভ করব, আপনি কেমব্রিজের প্যাসেজ পড়েই ইমপ্রুভ করেন, ওটা বেটার। থ্যাংক ইউ। এন্ড ফাইনাল কোশ্চেন, জি। ফাইনাল কোশ্চেন হলো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায় কিনা অনলি ফর আওয়ার্স? জি। রিজন জি। বিহাইন্ড দ্যাট, আমাদের ভিতরে একটা অটো কম্পিটিশন হইতো, যেমন আমরা হোমওয়ার্ক সাবমিট করতাম, বা আচ্ছা। আপনার সাথে 24/7 একটা আচ্ছা। কানেকশনে থাকলে আমাদের ইন্সপিরেশন হতো। এটা আচ্ছা। আপনার, এইটা মানে আহ, নিজেদের একটা কম্পিটিশন হতো, গ্রুপ ওয়ার্ক হতো। আমি হোমওয়ার্ক সাবমিট করলাম, দেখলো যে আমিনুল ভাই, সেও ভাবলো যে ওই ভাই করছে আমিও করি। আচ্ছা। আচ্ছা। অটো কম্পিটিশন যেটা হয়, আমাদের এই স্কোপটা যদি করা যেত। আচ্ছা, এইটা নিয়ে আমাকে তাহলে একটু সময় দিবেন। এটা কিছু মানে, ধরেন আমরা একসময় হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের আছে, এখানে স্টুডেন্টরা ইয়া করতে পারতো। দেখা যায় একটা, কেউ একটা পার্সোনাল একটা ইয়া শেয়ার করছে, একটা মিম শেয়ার করছে, ওটা কিন্তু নিয়ে তার অনেক একটা তর্ক হয়ে রুলস যায়, থাকবে, এটা তো করবে না। একটা ইয়া উই হয়ে যায়। হিয়ার ফর মানে এগুলো আইএলটিএস। কিন্তু আটকানো কঠিন হয়ে যায়, কি ফিল্টার করা খুব, বা কেউ একজন একটা কথা বলছে, ভাই আমি শুনছি এই সেন্টারে এটা হয়েছে, সমালোচনা হয়, তর্ক বিতর্ক অনেক, মানে জিনিসটাকে একটা আমরা একদম রুলস দিয়ে দিবেন, মিনিমাইজ তারপরে করে দেখা যায় তো যে ই আর কি। সবাই শেয়ার করলে অনেক আচ্ছা, প্রবলেম আমরা সলভ এটা করতে একটু পারে। মাথায় রাখি, এটা একটু ভাবি, একটু চিন্তা করি, বাট ওই যে ফেসবুক গ্রুপ যেটা আছে ওখানে কিন্তু মানে ফুললি ইয়া করি আমরা জিনিসটা, কেউ সেটা যদি বুঝছি, যখন কিন্তু দেখা ইয়া দেয় যায় যে তখন আমরা। আমার হ্যাঁ। পার্সোনাল প্রবলেম ফেসবুকে পোস্ট করাটা অনেকে লাইক করে না। পার্সোনালি আই আচ্ছা, ডোন্ট লাইক আপনি দিস। অ্যানোনিমাস হয়ে করতে পারবেন, আপনার নাম আসবে না, না, আপনি সেটাও অ্যানোনিমাস বুঝতে ক্লিক পারছি। করলে, হ্যাঁ, তখন আর সমস্যা নেই। গ্রুপটাতে আর কি খুব ইয়া হয়ে যায়, যেমন ঘুম থেকে উঠে দেখি 573টা মেসেজ, তো
আপনার কোথায় এত কি এত বলছে চিন্তার মানুষ? দরকার নেই। তা আমাদের, আমরা, আপনি থাকলেন অ্যাডমিন হিসেবে, আচ্ছা আমরাই ডিসকাস করলাম, আমরাই প্রবলেম সলভ আচ্ছা, করলাম, আমরা তাই একটু দেখি জিনিসটা, একটু চিন্তা করি জিনিসটা আসলে ইন্টারাকশন বেনিফিট। আমাদের ভিতরে, ইন্টারাকশন ফর লার্নিং, হ্যাঁ হ্যাঁ, নাথিং। একটু একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি যে এটার ভালো কি মন্দ কি একটু ইয়েস হিসাব ইয়েস, নিকাশ করি। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক সো আছে মাচ। ভাইয়া, থ্যাংক ইউ জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া। জি জি হ্যালো। আচ্ছা, আমরা যে এখন একটা মানে সলভ করলাম, এখানে আমরা জি সব অ্যান্সার গুলো আসলে প্যাসেজে পাইয়া যাইতেছি। এমন জি কি জি। হইতে পারে কিনা যে এটার সিনোনিম অ্যান্সার, মানে সেই ক্ষেত্রে আমি অনেক জায়গায় মানে মানে ফাইসা যাইতেছি, মানে করতে পারি না, আটকায় যাই। এরকম কি হওয়ার আচ্ছা, কোনো সম্ভাবনা আছে কিনা, না সবাই মিলে প্যাসেজ থেকে পেয়ে যাবে? সিনোনিম অ্যান্সার বলতে যে অ্যান্সারটা কি প্যাসেজের বাইরে থেকে আসতে পারে কিনা সিনোনিম? হ্যাঁ 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 হ্যাঁ, না এরকম না কিছু। না, প্যাসেজের বাইরে থেকে আসবে না। শুধু একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে যেটাকে আমরা বলি উইথ ক্লুজ। কোয়েশ্চেনে আপনার একটা বক্স দেওয়া থাকবে, হ্যাঁ। আপনি প্যাসেজে যে অ্যান্সারটা পাবেন সেটার একটা সিনোনিম থাকবে হচ্ছে ওই বক্সে। ওটা আমি নেক্সট ক্লাসে করবো। ও আচ্ছা আচ্ছা। কোয়েশ্চেনের যে অ্যান্সার সেটার একটা সিনোনিম থাকবে হচ্ছে বক্সে, ওই সিনোনিমটাকে আপনাকে অ্যান্সার হিসেবে আনতে হবে, বাট ওটাও প্যাসেজ থেকে আপনি পাবেন। প্যাসেজের বাইরে আপনাকে যাওয়ার কোনো সুযোগই নেই। না ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর ভাইয়া আর কোনো আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি ফার্স্ট যে ফেসিসটা সলভ করছেন ওটাতে আমি যেইভাবে করি আর কি, এখানে দুই একটা জিনিস কিওয়ার্ড দেওয়া আছে বলতে আপনার আর্টিকেল। তাহলে আমি মানে সহজে এতগুলো না পড়ে ওই আর্টিকেল গুলো যদি আমি যদি পয়েন্ট হিসাবে ধরি, তাহলে এখানে এ এন আর্টিকেল দা, দুটো মাত্র। হ্যাঁ এ হ্যাঁ এন হ্যাঁ দা যেগুলা, হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওটা বলেন। ওই একটা সেন্টেন্সের মধ্যে দেখি যে আর্টিকেল দুটো আছে, এই দুটার মধ্যে একটার উপর একটা আগে আছে হচ্ছে কি নাউন সিঙ্গুলার, আর একটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। তাহলে আচ্ছা আমার আচ্ছা, এখানে এখানে একটা প্রবলেম বলি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ কিছু শব্দ আছে যেটা নাউন অ্যাডজেক্টিভ একই, বা হ্যাঁ। ভার্ব আর নাউন একই, তখন গিয়ে ঝামেলা লাগে। মানে আপনি আমাকে যেটা তো করতেছেন, আপনি আপনি গ্রামার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার ওয়েটা হচ্ছে আপনি বুঝে আইডেন্টিফাই করেন, লেখার আপনি মিনিং বুঝে, মিনিংই আপনাকে বলে দিবে কোনটা অ্যান্সার। যেমন ওই যে আর রক, একটা রক। অ্যান্সার ছিল না, রক। হ্যাঁ। এখন ধরেন ওখানে আরো তিনটা আর্টিকেল আছে, আরো তিনটা নাউন আছে, যদি ওরা অ্যাডজেক্টিভ না দিয়ে আরো দুইটা নাউন দেয় তখন আপনি কি করবেন? আর রক, কথা কথা যে কি জানি কি ছিল, টস্ট, দ্য বেদুইন স্ট্রেঞ্জার, দ্য বেদুইন শেফার্ড টস্ট আ রক, অ্যান্ড another boy was having a laugh, and another one was playing with a stick. And stick হচ্ছে গিয়ে নাউন, আপনি হয়তো হুম। লাফটা দিবেন না, আপনি বুঝছেন হাসতেছিল বুঝছি, বাট স্টিক হচ্ছে গিয়ে ওয়াজ প্লেইং উইথ আ স্টিক। যে পাথর মারছে, পাথর মারা অবস্থায় তার বন্ধু এটা লাঠি দিয়ে খেলতেছিল। তখন কিন্তু স্টিক আর রকের মধ্যে আপনার কনফিউশন লাগবে, কারণ আপনি মিনিং দেখতেছেন না, আপনি দেখতেছেন গ্রামার। স্টিকও তো হয়, আপনি দেখছেন হ্যাঁ স্টিক দিয়ে তো মনে হয় ভেঙে ফেলতে পারে, তাই না? কনফিউশন আসবে। আমি জানি না কে এভাবে শিখায়, বাট না, এটা হচ্ছে এটা কি এটা এটা আমার কাছে মনে হচ্ছে এটা সেফ না। সেফ এখানের হচ্ছে মধ্যে মিনিং বোঝা। হ্যাঁ একটা সেন্টেন্সের মধ্যে দেখি যে ভাইয়া দুইটা যেহেতু আছে, হুম। তাহলে আমার রকটা কিন্তু আমার স্পেসিফিক মিনিং দিচ্ছে এখানে। এটা আমি মিনিং জানি না কিন্তু রকটা আসলে কি, ও কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একদম যদি মিনিং না জানেন সেক্ষেত্রেও তো আপনি গেস করে নেবেন। বাট হ্যাঁ। সেখানেও আমার ইয়ে হচ্ছে আপনি পড়েন ভাইয়া, জাস্ট একটা লাইন, কিন্তু কোয়েশ্চেন থেকে একটা লাইন আমরা বের করছি যে ভাই এই কিওয়ার্ড গুলো এখানে আছে, এই লাইনটা একটু পড়ে, আপনি হয়তো ডিরেক্ট শব্দ আপনি মিনিং জানেন না, বাট লাইনটা পড়ে লাইনের একটা মিনিং আপনি বুঝতে পারবেন না, হ্যাঁ, পারবো পারবো। তখন দেখবেন আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ এখানে এই রকটাই অ্যান্সার হিসেবে আসবে। ওই আর্টিকেল দিয়ে আপনি বের করতে যান না, ওটা লিসেনিং এ কাজ করে, বাট রিডিং এটা খুব রিস্কি, আচ্ছা ভাই, আরেকটা খুব কোয়েশ্চেন রিস্কি। জি হচ্ছে কি, আমি জি। শুনতেছি ইদানিং গ্যাপ ফিলটা খুব বেশি আসতেছে না।